ছোটবেলা থেকে আমি ট্রাভেলার। বাবা মা দুইজনেই ঠিক করে রেখেছে এই ছেলেকে ডাক্তার হতে হবে। আমি সাংবাদিক হতে চাইতাম আসলে। রোগের সিমটম দেখতেন, লক্ষণ দেখতেন, আর মন পড়ে থাকতো কি আরেক জায়গায়। এভারেস্ট তো আসলে মহাপর্বত। সেই চাঁদ যদি আমরা আসলে 24-25 হাজার বা 21,000 ফিট উপর থেকে দেখি, স্বর্গীয় এক্সপেরিয়েন্স। পাশে ডেড বডি পড়ে আছে, এটা খুব টেরিফাইং। কোনো কিছু একটা হয়ে যেতে পারে। একদম একদম খাদের কিনারে। বাংলাদেশের আসলে দুঃসাহসিক যে স্পোর্টস আমরা যেটাকে বলি ক্লাইম্বিং, মাউন্টেনিয়ারিং, সেইটার একজন আসলে সফল ব্যক্তিত্ব এখন পর্যন্ত ধরা হয়। তরুণদের মধ্যেও কিংবদন্তি হওয়ার পথে বাবর আলী আমাদের সাথে আছেন। বাবর আলীকে আমরা পেয়েছি। আমরা স্টার নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি বাবর। অনেক ধন্যবাদ। একটু আপনার গল্প শুনতে চাই আমরা। সত্যি কথা, আপনার পাহাড়ের গল্প তো শুনবো, পাহাড়ে ওঠার গল্প তো শুনবো, বা আপনার ওই জগতের গল্প তো শুনবো, কিন্তু আপনার ব্যক্তির অনেক কিছু জানার আছে আমার। এটা শুধু আমি না, এটা যারা আপনার সম্পর্কে জানতে চায় বা আপনাদের ওই ইয়াতে যারা আছে বা যাদের আগ্রহ আছে, তারা অনেক কিছু বাবর সম্পর্কে জানে না। আমরা সেই জন্যেই আজকে বাবরকে এখানে হাজির করিয়েছি। একটু আপনার বেড়ে ওঠা, তারপরে আপনার পড়াশোনা, বা তারপরে আপনার সম্পর্কে একটু বলেন না। আচ্ছা, আমার জন্ম বেড়ে ওঠা সবই চট্টগ্রামে, এবং চট্টগ্রামে আমার বাড়ি হচ্ছে হাটহাজারির নজমিয়া হাট বলে, আমরা একদমই হাটহাজারির এজে বলা যায়, হাটহাজারির চাঁদগাঁওয়ের এজে। আর ছোটোবেলা থেকে আমি ট্রাভেলার। আচ্ছা, তবে হ্যাঁ, আর্মচেয়ার ট্রাভেলার ছিলাম, যে এরকম এখন যেরকম আর্মচেয়ারে বসে আছে ওইরকম আর্মচেয়ার ট্রাভেলার ছিলাম। আমার ওই সময় থেকে খুব পড়তে ভালো লাগতো। তো বই পড়ার একটা খুব মজার জিনিস যেটা, যে উইদাউট মুভিং অ্যান ইঞ্চ আপনি অনেক জায়গায় ট্রাভেল করতে পারেন, যে বইয়ের সাথে সাথে। তো এইটা ছোটোবেলা থেকে বইয়ের সাথে পরিচিত হওয়ার সূত্রে আমার অনেক জায়গায় যাওয়া হয়েছে। আমি বলবো বাস্তব জগৎ হোক বা কল্পনার জগৎ হোক। কল্পনার জগতে, মূলত কল্পনার জগতে ওই সময়টাই। তো ওই মানে এখন তো অনেকে অনেকভাবে ইন্সপায়ার্ড হয়, এখন সোশ্যাল মিডিয়া অনেক সহজলভ্য বা নানান সাইটগুলো অনেক সহজলভ্য। আমার বেড়ে ওঠার সময় তো আমরা আমাদের শৈশবে এটা ছিল ওইভাবে হয়তো একদম এখন অনেক ছবি ভিডিও দেখা যায়, ডকুমেন্টারি দেখা যায়। এক্স্যাক্টলি, আমার হচ্ছে গ্রোয়িং এজে ওই তখন হয়তো পেয়েছি। কিন্তু আমাকে আমি বলবো যে বই পড়াটা অনেকখানি, মানে আমাকে লোকজন জিজ্ঞাসা করে যে পাহাড়ে আসলে কি অনুপ্রাণিত করেছে, আমি বলবো বই পড়ার দিয়ে হচ্ছে আমি পাহাড় চিনেছি, হিমালয় চিনেছি। যেমন একদম ছোটোবেলায় পড়েছি হচ্ছে তিব্বতে টিনটিন, ওইখানে হচ্ছে প্রথম হিমালয়ের বর্ণনা ছিল, ইয়েতির বর্ণনা ছিল। তো প্রথম ইয়েতি নামক শব্দটা শুনলাম। আরেকটু বড় হলাম, নানান বই হাতে আসলো। আরেকটা বই হচ্ছে আমাকে খুব হচ্ছে আমি বলবো অ্যাডভেঞ্চার নিয়ে হচ্ছে আমাকে ড্রাইভটুকু দিয়েছে, যে ছোট্ট যে পুশ যে বলবো, সেটা হচ্ছে চাঁদের পাহাড়। জি, তো এই বিভূতিভূষণের এইটা এবং ওই দুই ক্যারেক্টার শঙ্কর ডিয়েগো আলভারেজ, এরা বলবো আমাকে, আমি ওই সময় চাইতাম আইদার শঙ্কর বা ডিয়েগো আলভারেজ, এই দুজনের কেউ একজনের মতো হতে। একটা খুব লাইন, এটা আমার অসম্ভব প্রিয়, যে ওই বইয়েরই একটা লাইন, যে শঙ্কর ডিয়েগো আলভারেজ সম্পর্কে বলেছিল যে তুমি সেই দলের মানুষ সারা আকাশ যাদের ঘরের ছাদ আর সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ। তো ওইরকম হতে চাইতাম। কোন ক্লাসে তখন আপনি? তাও একদমই হয়তো 6-7 এরকম পড়ছি। তো ওই সময়টাই তো আর যাওয়ার সুযোগ ছিল না। ওই যে বলছিলাম আর্ম চেয়ারে বসে বসে নানান জায়গায় উইদাউট মুভিং অ্যান ইঞ্চ নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আর একদমই স্পেসিফিকলি যদি আমি বলি যে আমাকে হিমালয় নিয়ে অনুপ্রাণিত করেছে, তাও ওই বইয়ের মাধ্যমে, যে সমরেশের গর্ভধারিণী। আচ্ছা, তখন মনে হলো যে না, কাঞ্চনজঙ্ঘাকে মানে একবার এই জীবনে একবার খুব কাছ থেকে দেখতে হবে। ওইটা ছিল আমার মূল ড্রাইভিং ফ্যাক্টর, যে হিমালয়ে কেন যাব। পারিবারিক জীবন কেমন ছিল, বা হচ্ছে সেই সময় আপনি ক্লাস 10 পাশ করলেন, তারপরে এইচএসসি, কলেজ জীবন, মানে কি আপনার কি টানাপোড়েনের ইয়ে ছিল, নাকি সচ্ছল ছিলেন, সব কিছু ওকে ছিল, ঠিক ছিল? হ্যাঁ, আমি বেশ সচ্ছল পরিবারে বেড়ে উঠেছি। যে আমরা খুব মানে মধ্যবিত্ত, কিন্তু মানে খুব যে ইয়ে ছিল, কিন্তু আমার বেশ সলভেন্ট ছিলাম। আমার বাবা বেসিক্যালি কুয়েতে থাকতেন, কুয়েত প্রবাসী। বেসিক্যালি আমার মায়ের সাথেই হলো বেশি সময়টা কেটেছে। আর আমার ভাই বোন, পিঠে ভাই বোন ছিলাম। আপনার মা নিজ হাতে আপনাদের মানুষ করেছে কাইন্ড অফ। আর আমি যে এলাকা থেকে আসি, আমাদের চট্টগ্রামে নজমিয়া হাট, ওইটা বেসিক্যালি হলো বেশিরভাগ লোকজন হচ্ছে মিডল ইস্টে থাকে, তো রেমিটেন্স হাবের মতো। সেম হচ্ছে আমার বাবাও দেশের বাইরে ছিলেন, কুয়েতে থাকতেন মিডল ইস্টে। তারপর এবং বাবাকে আমরা 45 দিনের জন্য পেতাম প্রত্যেক বছরে। হ্যাঁ, প্রত্যেক বছর। আমার বাবা যে কোম্পানিতে কাজ করতেন, ওরা সপ্তাহে 2 দিন উইকেন্ড থাকতো, তো বাবারা একদিন নিতেন আর আরেকদিন জমা রাখতেন। তো বছর শেষে ওটা এরকম 45 দিনের ছুটি আকারে পেতেন। তো বাবা যখন আসলে বাড়িতে আসতেন তখন খুবই ভালো সময় কাটতো।
অন্য সবাই যেরকম ভাবে যে একটু বাবার সাথে হয়তো একটু ছেলেদের একটু দূরত্ব থাকে, আমাদের ক্ষেত্রে একটু উল্টো। বাবা দেখা যাচ্ছে বাবা যে সময়টা এসছে ওই সময়টা খুব দারুণ কাটতো, যে নানান গল্প শোনা হতো বাবার। বাবাও নানান জায়গায় গেছে, কুয়েত বাদেও ইজিপ্ট গেছিল, সেসবের গল্প টল্প শুনেছি। আর মায়ের সাথে হয়তো মায়ের সাথে একটা যে শাসনের সম্পর্ক ছিল। জি। তো সেই যে আকাশে বাতাসে মিশে থাকা, পৃথিবীর কোনায় কোনায় যাওয়ার যে স্বপ্ন ছিল ছোটবেলায়, তারপরে সেই ছোট্ট বাবুর আসলে কি কলেজ জীবনের পরে কোথায় তার পড়াশোনার গন্তব্য হলো কোথায়? আচ্ছা, আমার ক্ষেত্রে ছিল যে আমার জন্মের আগেই হচ্ছে আমার প্রফেশন ঠিক হয়ে গেছিল। তাই নাকি? কিরকম? অনেকটা যে থ্রি ইডিয়টস মুভির মতোই। আচ্ছা। জন্ম হওয়ার পরেই বাবা ঘোষণা করে যে ছেলেকে ইঞ্জিনিয়ার হতে হবে। আমার ক্ষেত্রে ছিল আমার জন্মের আগে আমার বাবা মা দুইজনেই ঠিক করে রেখেছে এই ছেলেকে ডাক্তার হতে হবে। ইভেন সেম ওয়েন্ট ফর মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাই, আমার 3 বছরের বড় আমার বড় ভাই। আমার বড় ভাইয়ের ক্ষেত্রে ওর জন্মের আগে ঠিক করা হয়েছিল যে এই সন্তানকে ব্যারিস্টার হতে হবে। সে আসলে কি? হ্যাঁ, লাকিলি আমরা সেম, মানে বাবা মায়ের যে চাওয়া ছিল সেটা আমরা পূরণ করেছি। কারণ আমার ভাইয়ের বড় ভাইয়ের আগের মানে জন্মের আগে আমাদের জমি জমা নিয়ে খুব একটা ইস্যু হচ্ছিল। তো আমার বাবার মাথায় আসলো যে পরিবারে কেউ একজন ব্যারিস্টার। আচ্ছা, এক্স্যাক্টলি, পরিবারে কেউ একজন আইনজীবী থাকলে হচ্ছে একটু সুবিধা হবে। ইভেন আমার বড় ভাইয়ের পরে হচ্ছে এরপরে আমার পরে আমার পিটি বোন আছে আর কি, একমাত্র বোন আমার। তো ও আবার আমার বড় ভাইকে খুব অনুকরণ করতো। পরে আমার বোনও পরবর্তীতে আসলে আইনজীবী পেশায় গেছে, ওকে ফলো করে। আমার ক্ষেত্রে ছিল আমার জন্মের আগে আমার দাদা খুব অসুস্থ ছিল। আমি আমার দাদাকে দেখিনি যদিও, খুব হসপিটাল বাড়ি আসা, মানে একটা সবসময় আসা যাওয়ার মধ্যে আছে। তো তখন বাবার মনে হচ্ছিল যে না, যদি একটা সন্তান ডাক্তার হয়। এবং আমাকে কেউ আসলে কখনো জিজ্ঞেস করেনি যে আমি আসলে কি হতে চাই। এবং আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি যে আমাকে ডাক্তার হতে হবে। আমি নানান দিকে আসলে আমি চেয়েছি যে আমি একটু ডাইভার্ট হতে, যেমন আমি সাংবাদিক হতে চাইতাম আসলে। আচ্ছা, এইটা ক্লাস 9 পর্যন্ত, একদম ক্লাস 9 পর্যন্ত আমি সাংবাদিক হতে চাইতাম। এটা একটা কারণ ছিল যে একজন বাংলাদেশের খুব ভালো একজন স্পোর্টস জার্নালিস্ট উৎপল শুভ্র প্রথম আলোতে লিখতেন। তো উনি অনেকের প্রিয়। হ্যাঁ, উনি আমার অসম্ভব প্রিয়। ওনার প্রচুর লেখা পড়েছি। ওই সময় আমরা নিয়মিত প্রথম আলো রাখা হতো, এবং ওই সময় তো বাংলাদেশ, আমি যেহেতু খেলাধুলা খুব পছন্দ করতাম, ফলো করতাম, ক্রিকেট ফুটবল এগুলো ফলো করতাম। ক্রিকেটে যেহেতু ওই সময়টা জোয়ার, এবং বাংলাদেশ দেখা যেত একটু ভালো প্রতিপক্ষের সাথে 3 দিনে ম্যাচ হেরে যাচ্ছে টেস্টগুলা, বাকি 2 দিন উনি নানান জায়গায় যেতেন, সেসবের গল্প লিখতেন, প্রথম আলোর পেছনের পাতায় ছাপা হতো। সেটা খুব আগ্রহ নিয়ে পড়তাম। তখন মনে হলো যে এমন একটা মানে প্রফেশন যদি বেছে নেওয়া যায়, স্পোর্টসের সাথেও থাকতে পারি, আবার একই সাথে আমি হচ্ছে একটু দেশ বিদেশও ঘোরার সুযোগ হবে। সেই সূত্রে হচ্ছে আমার আগ্রহ হয় খুব জার্নালিজম পড়ার, কিন্তু আমার সেই সুযোগ হয়ে ওঠে। আসলে কি হলেন পর, মানে আসলে কি? এরপরে 9-এ ওঠার পরে আমি সায়েন্স নিতে হলো, ডাক্তার হতে হবে। তো এরপরে কেমিস্ট্রি নামে যে সাবজেক্ট, মানে রসায়ন, সেটা আমার খুব ভালো লাগতে শুরু করলো। অসম্ভব ভালো, যে স্কুলে যখন পড়ছি, ইভেন কলেজে ইস্পাহানি কলেজে, আমি চট্টগ্রামে যেখানে পড়েছি, কলেজে যিনি পড়াতেন হারাদন নাগ ওনার নাম। তো উনি বইটা লিখেছিলেন, হাজারিও নাগের একটা বই ছিল। উনি এত ভালো পড়াতেন, স্কুল থেকে আমার পছন্দ ছিল, কলেজে আরও ভালো লাগলো। তখন বাবা মাকে গিয়ে বললাম যে আমি রসায়ন পড়তে চাই বা কেমিস্ট্রি পড়তে চাই। স্বাভাবিকভাবে সেটাও মেনে নেওয়া হয়নি। পরবর্তীতে আসলে ওই যে বাবা মায়ের ইচ্ছাতেই আর আমার প্রচেষ্টায় দুটো মিলে আমি ভর্তি হলাম মেডিকেল কলেজে, চট্টগ্রাম মেডিকেল কলেজেই। আমার নিজের শহরের, লাকিলি আমার নিজের শহরের মেডিকেল কলেজে পড়েছি আমি। মেডিকেল জীবন কেমন ছিল? হ্যাঁ, মেডিকেল জীবন যেটা হয় আসলে খুবই হেকটিক যায় সবার, চাপ তো থাকে, কিন্তু আমি আসলে পাহাড়ে যেতে শুরু করেছি আমার মেডিকেল লাইফ থেকেই। আচ্ছা, আমাদের প্রফেশনাল, এটা সেটা 2010 সাল। কোথায় গিয়েছিলেন? আমি 2010 সালে প্রথমবার হচ্ছে কেওক্রাডাঙ্গা গেছি, বান্দরবানের কেওক্রাডাঙ্গা, এবং সেটা শুরু যাবার পরে আমার মনে হলো যে আমি এই জায়গাতেই বারবার আসতে চেয়েছি আজীবন। এরপর থেকে দেয়ার ওয়াজ নো স্টপিং। এরপর থেকে আমি নিয়মিত যেতে থাকলাম। 2 ঈদের ছুটি, যেহেতু একটু ছুটি টুটি পাওয়া মুশকিল মেডিকেল কলেজে, 2 ঈদের ছুটি, পুজোর ছুটি। আমি যেহেতু নিজের বাড়িতে থেকে পড়াশোনা করেছি, তো আমার অন্য বন্ধুরা যারা ছিল অন্য ডিস্ট্রিক্টের, আমার আর বাড়ি ফেরার তাড়া থাকতো না। আর আমার একটু রোল আগের দিকে ছিল, হয়তো প্রফেশনাল বা টার্ম পরীক্ষা একটু আগে শেষ হতো আমার। জি। তো এরপর একটা সময় পাওয়া যেত, তো ওই সময়গুলো আমি খুব কাজে লাগিয়েছি। আপনি
ডাক্তারি পাশ করলেন বা এমবিবিএস পাশ করলেন, ডাক্তারি বলতে এমবিবিএস পাশ করলেন, এবং তারপরে কি চিকিৎসা ওই পেশায় ইয়ে হলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি ওই পেশাতেই ছিলাম। আচ্ছা। ইন্টার্নশিপ শেষ করার পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে থেকে ইন্টার্নশিপ শেষ করার পর আমি কয়েকটা বেসরকারি হসপিটালে চাকরি করতে শুরু করলাম। আমরা মানে Medical যারা এই প্রফেশনের ভাষায় আমরা খ্যাপ মারা বলি। ওরকম করে মেট্রোপলিটন হসপিটাল ছিল, সেটাই হচ্ছে আমি ডিউটি করতে শুরু করলাম। এবং এরপরে হচ্ছে পেরিফেরি বলি আবার আমরা, এবার যে উপজেলা লেভেলগুলোতে একটু দূরে যাওয়া, হ্যাঁ, তো সেগুলোতে আমি রাঙ্গুনিয়ার দিকটাই হচ্ছে বেশ কটা হসপিটালে কাজ করতে শুরু করলাম। এভাবেই বেশ কিছুদিন গেল। এরপরে এরপরে রোহিঙ্গা ইনফ্লাক্স হলো আমাদের দেশে 2017 সালে। আমার এই সেক্টরটা সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না, যে পাবলিক হেলথ যে না, তো ওইখানে একটা চাকরির সুযোগ হলো। চাকরির সুযোগ হওয়ার পরে হচ্ছে এবার আমি ওখানে বেশ দীর্ঘ সময় চাকরি করেছি, বেশ কয়েকটা নানান এনজিও মিলে। মানে আমি মূলত IOM এ চাকরি করতাম, যেটা জাতিসংঘ অভিবাসন সংস্থা। জি। ওই প্রায় 20 মাস চাকরি করেছি। আমার লাইফের লংগেস্ট সার্ভিং কোনো একটা জায়গায় টানা চাকরি করা। এরপরে আবার IOM আবার কান্ট্রি অফিসে ছিলাম এখানটাই, কোভিডের টাইমটাই। এত এত মানে এত বিলাসবহুল একটা চাকরি ছেড়ে দিলেন? হ্যাঁ, আমার যখন আমি যে বলছিলাম যে IOM এর চাকরি, মানে ক্যাম্পে চাকরি করতে একটা সময় আমি হাঁপিয়ে উঠলাম। আচ্ছা। আমার মনে হচ্ছিল যে খুবই মনোটোনাস, আমি প্রত্যেক দিন গিয়ে আমি সেম একই জিনিস রিপিটেশন করে যাচ্ছি। তা আমি নিজেকে প্রশ্ন করলাম যে আসলে আমি আসলে জীবন থেকে কি চাই। এটাতে হয়তো হ্যাঁ আমার একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকবে, একটা লুক্রেটিভ আমি হচ্ছে স্যালারি পাই, যেটা ওই সময়তে আমার অনেক বন্ধু কল্পনাও করছে না। তো নিজেকে প্রশ্ন করতে শুরু করলাম যে আমি আসলে কি চাই, যে প্রত্যেকদিন সেম মনোটোনাস জিনিসটা করে যাব, নাকি লাইফ আমাকে এমন কিছু দিবে যে প্রত্যেকদিন নতুন কিছু বিষয় নিয়ে আমার সামনে হাজির হবে। বা সকালটা এমন জায়গায় আমার শুরু হলো যে এমন এমন কোন একটা বিষয় দিয়ে যেটা দেখে আমি আনন্দ পাবো। ওই প্রশ্নটা হর্ন করতে শুরু করলো, এবং পরে এক সময় ঠিক করলাম যে না, চাকরি আর করব না। সে এবার 2019-এর 30শে জুন আমি চাকরি ছেড়ে দিলাম। এরপরে ওই সময় বাবাকে বলে রেখেছি, তখন আমি জানি না যে এরপরে কি করব, কিন্তু আমার বাবাকে বলে রেখেছিলাম আমার 6 মাসের একটা ব্রেক দরকার। বাবা বললো, বাবা মাও খুশি যে আমাকে টানা একদিন মানে কোনো একটা জায়গায় স্থির হতে দেখা লম্বা সময়। এর বাবা মা একটু অবাক হলো যে আচ্ছা ঠিক আছে, ওর 6 মাস ব্রেক চাই হোক। আমি এরপরে ইন্ডিয়ান হিমালয়ার 3টা মাউন্টেনে গেলাম ওই সময়টায়। এটা হলো লাদাখের দিকটাই, কাজার ওই দিকটাই বলে, যে সিসি ক্যান চাও চাও কাংনিল্লা নামে একটা মাউন্টেন, 6300 মিটারের মতো একটা মাউন্টেন, সেটা গেলাম। এরপর শিবা নামে আরেকটা, মানে পরপর 2 মাসের মধ্যে আমি 3টা অভিযানে গেলাম। পরে রামজাক, এই 3টা অভিযান শেষ করে 2 মাস ওখানে চলে গেল আমার। জুলাইয়ের ফার্স্টে চলে গেলাম, 2 মাস চলে গেল। এরপরে আমার হাতে তো আরও সময় আছে, তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মানে পুরো বাংলাদেশটা পায়ে হেঁটে ঘুরে দেখব। এর আগে আমি ক্রস কান্ট্রি সাইকেল চালিয়েছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া বা আখাউড়া থেকে মুজিবনগর গেছি, এরকম ক্রস কান্ট্রি বেশ কটা সাইকেল চালিয়েছি। তখন মনে হচ্ছিল যে না, একটু মোর স্লোয়ার কোনো ওয়েতে গেলে আরও বেশি লোকজনের সাথে ইন্টারেকশন হবে, আরও বেশি দেখার সুযোগ হবে। তো ওই সেই যে মাথায় যে পোকাটা ছিল, তো ভাবলাম যে না, দিস ইজ হাই টাইম, যে এই সময়টা আমি এটা একটু এটা করে ফেলতে চাই বা করতে চাই। পায়ে হেঁটে দেশের এক কোণা থেকে এক করে না, আমি 64 জেলা। ও আচ্ছা, 64টা একদমই জেলায় 64 গিয়েছেন। তাহলে তো সেটা আরো বড় ইয়ে ছিল। কতদিনে শেষ হলো সেটা? লাকিলি এটা 64 দিনে শেষ হয়েছে। এটার একদিনে হেঁটে এক জেলায় হ্যাঁ, আপনি না, পার এটা হতে আমি এটা পেরেছেন? একটু বলি এইভাবে যে আমি টোটাল হেঁটেছি 2701 কিলোমিটার। তা আমি সবগুলা জেলার যে জেলা সদরে গিয়েছি এমন না, অনেকগুলো জেলাতে, যেমন কোন একটা উপজেলা আচ্ছা, টাচ করেছি। যেমন বগুড়ার ক্ষেত্রে আমি বগুড়া জেলা সদরে যাই, সুবিধাজনক হ্যাঁ, রুটটা অঞ্চল দিয়ে, ঠিক হ্যাঁ, করেছি। রুট যেমন আপনি শিবগঞ্জে গেছি, নীলফামারীতে আমি সৈয়দপুরে গেছি, আবার অনেকগুলাতে আমি আবার জেলা সদরে গিয়েছি। আমার চট্টগ্রামই তো এত বড় যে না, চট্টগ্রামের আসলে একদম পুরোটা জেলা হ্যাঁ, আসলে কিন্তু আমি সবখানে হেঁটেই গেছি একবারেই, একদম পঞ্চগড় থেকে শুরু করে প্রত্যেকটা জেলা টাচ করে। এবং সেটা লাকিলি 64 দিন, যদিও প্ল্যান আরেকটু লম্বা ছিল, কিন্তু আমার শরীর আসলে ওই সময় এত ভালো অ্যাডপ্ট করে গেছে। তারপর কি আবার চাকরিতে ফিরলেন? হ্যাঁ, এরপরে এটা হাঁটা শেষ করার পরে না, এরপরে চাকরিতে ফিরিনি। এরপরে এবার 1927 ডিসেম্বর শেষ করলাম। তো 6 মাস তো শেষ হয়ে যাচ্ছে, বাবাকে কথা দিয়েছি। তো বাবা মায়ের খুব শখ ছিল যে আমি এলাকায় যাতে হচ্ছে চেম্বার করি, আচ্ছা। প্রাইভেট প্র্যাকটিস যেটা। তো বাবা মায়ের শখ সেটা, আচ্ছা ঠিক আছে সেটাও পূরণ করব।
আমি 2020 সালের 1 জানুয়ারি থেকে চেম্বার করতে শুরু করলাম। রোগী দেখতেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি এর আগে কখনো মানে সেটা আমি নানান হসপিটালে দেখেছি। কিন্তু আলাদা করে যে চেম্বার নিয়ে পাশ করার বেশ অনেকদিন বাদে। কি সব ধরনের রোগী দেখতেন আপনি হ্যাঁ, ওই হ্যাঁ, সময়? একদম জেনারেল প্র্যাকটিশনার হিসেবে। বাবা ২ জায়গায় এরকম চেম্বার ঠিক করলো। আমি দেখতে শুরু কতদিন করলাম। চেম্বার ছিল? মানে লাকিলি ২ মাস। ২ মাস। তার কারণ মানে কি এরপরে কোভিড চলে আসলো। রোগী দেখতেন আপনি, রোগীর সিম্পটম দেখতেন, লক্ষণ হ্যাঁ, দেখতেন, আর একদম। মন পড়ে থাকতো কি আরেক জায়গায় এরকম? না, না। আমি হয়তো এটা আরো কন্টিনিউ করতাম। ওই সময়টায় কোভিড চলে আসলো। আচ্ছা। যেহেতু ২০২০ এর শুরু, আমি জানুয়ারি, ফেব্রুয়ারি একদম ঠিকঠাকভাবে আ চেম্বার করতে শুরু করলাম। মার্চ থেকে কোভিড চলে আসতে শুরু করলো। এবার বাবা-মাই ভয় পেয়ে গেল যে না, আপাতত করার দরকার নেই এবং আমারও আরেকটা কনসার্ন ছিল আমার বাবা-মা যে মানে ওরা তো এখন তাদের- এইজড আরকি। তো আমার চেয়ে ওরা আসলে অনেক বেশি ঝুঁকিতে থাকবে যদি কেউ সাফার করে। তো এরপরে আমি আবার মার্চটা মোটামুটি বাড়িতেই ছিলাম। এপ্রিলে আমার আবার সুযোগ হলো, আমি IOM এ যে চাকরি করতাম, IOM এর আরেকটা প্রজেক্টে কাজ করার সুযোগ হলো। তো একদম ভরা কোভিডের সময় এবং এটা কোভিডেরই প্রজেক্ট। তো এটা হলো বাংলাদেশের সবগুলা পয়েন্ট অফ এন্ট্রি বলি আমরা, POE, মানে যত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সিপোর্ট, ল্যান্ডপোর্ট যেগুলো দিয়ে আসলে অন্য দেশ থেকে লোকজন আসা যাওয়া করে, সে বর্ডার পোস্টগুলো, সেগুলোতে কাজ করতে শুরু করলাম একদম ভরা কোভিড। এবং ওই চাকরিটা আমার খুব এনজয়েবল ছিল, কারণ আমি বাংলাদেশের প্রত্যেকটা সিপোর্ট, এয়ারপোর্ট, ল্যান্ডপোর্টে গেছি ওই সময়টায়। খুব ট্রাভেলও হচ্ছিল, চারপাশ ফাঁকা, খুব আনন্দ নিয়ে ট্রাভেল করছিলাম, কাজও করছিলাম একই সাথে। এবং যত বর্ডার অফিসিয়ালের হেলথ, নন হেলথের যারা কাজকর্ম করতেন ওনাদেরকে ট্রেন করছিলাম যে এরপরে ওই মহামারীটা কীভাবে ট্যাকল করা যায়, এরপরে যদি আর কখনো কোনো এপিডেমিক বা প্যান্ডেমিক বা এরকম কিছু একটা আসে, সেটাকে কীভাবে আমি বর্ডার সিকিউর রেখে এটা আমি ট্যাকল করতে পারি, সেই জিনিসগুলো করছিলাম। সেই পলিসি ইয়েতে আপনি কাজ করেছেন, হ্যাঁ, নীতি নির্ধারণের জায়গায়। তো আসলে বাবরের এই যে চ্যালেঞ্জিং কাজগুলো বা পেশাগত চ্যালেঞ্জিং কাজগুলো, তো এগুলো আসলে এক একটা পরিসরের বা ওই জগৎ নিয়ে যারা বেশি আগ্রহ, যারা সত্যি সত্যি বেশি আগ্রহ, তাদের কিছুটা পরিচিতি পাওয়া শুরু করলেন। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আপনি যে একটা বাবর আলী, এই নামটা আসলে পুরো দেশে, এমনকি দেশের বাইরেও পুরো বাঙালি বা বাংলাদেশেই ইয়েতে কমিউনিটিতে আপনি ছড়িয়েছেন আসলে এভারেস্টে উঠে এবং একটা রেকর্ড গড়ে বাংলাদেশি হিসেবে। সেইটা নিয়ে একটু জানতে চাই গৌর ভাই। এক হলো অবশ্য আমি কখনো মানে কোনো রেকর্ড ভাঙা গড়া এগুলোতে আমি বিশ্বাস করি না, নাম্বার ওয়ান। আমি যে পর্বতারোহণ করি সেটা আমার ওরকম কোনো মোহ নাই যে এটা রেকর্ড ভাঙা গড়া বা এগুলো তো আসলে কোনো জাগতিক মূল্য নাই। আমি যদি ইন এ সেন্স বলি, ওরকমভাবে আসলে কোনো এটাকে কোনো কিছু দিয়ে মাপা যাবে না। কিন্তু আমি যে আনন্দটা পাই সেটাও আবার একদম অপরিমেয়। তো এভারেস্টের ক্ষেত্রে যেটা আমার সবসময় একটু চ্যালেঞ্জিং কিছু করতে পছন্দ, নতুন কিছু করতে ভালো লাগে, যে ওই চ্যালেঞ্জটুকু নিতে। এবং সেটা শুধু যে করার সময় সেটা না, আমি যখন নিজেকে প্রিপেয়ার করছি ওটার জন্য, তখন থেকে হচ্ছে আমি আনন্দটা আসলে পেতে শুরু করি। তো আমার 22 সালে আমাদাবলাম ক্লাইম্ব করার পরে একটা মাঝখানে তো গ্যাপ চলে গেল। 19-এ আমি 3টা 6000 মিটার অভিযান করেছি। তো 20 ছিল আমার জন্য খুব ক্রুশিয়াল ইয়ার। আমার ওই সময় প্ল্যান ছিল 20 সালে আমি কোনো একটা 7000 মিটার মাউন্টেন ক্লাইম্ব করব। সেটা তখন তো কোভিড। হ্যাঁ, এটা কোভিডের আগে ভাবছিলাম আর কি, যে শতপন্থ বা এটা খুব টেকনিক্যাল একটা মাউন্টেন আছে ভারতের উত্তরাখণ্ডে, অথবা মাউন্ট নুনকুনের কোনো একটা আমি ক্লাইম্ব করব। তো 20 মানে আমার জন্য খুব টার্নিং একটা বলা যায় ইয়ার হতে পারতো, কিন্তু পরে কোভিড এসে তো সব ওলটপালট করে দিল। তো 20-21-এ আমি ওরকম যে খুব বেশি কিছু করতে পেরেছি এমন না, এটা তো স্বাভাবিক, পুরো দুনিয়া বেশিরভাগ জায়গায় ব্লক, যাওয়া যাচ্ছে না কোথাও। 22-এ যখন আমাদাবলাম করার পরে তখন আমি আসলে সিরিয়াসলি ভাবতে শুরু করলাম যে এভারেস্ট নিয়ে। তো সবার মনের মধ্যেই তো থাকে যে এভারেস্ট তো আসলে মহাপর্বত, আমি যদি এভাবে বলি, জি জি, একদম পর্বতকুলের শিরোমণি বলা যায়। তো পার্সোনালি খুব যে বেশি ফ্যাসিনেশন আছে এভারেস্ট নিয়ে সেটা না, কিন্তু হ্যাঁ থাকে না যে কেউ পর্বতারোহণ করতে শুরু করেছে, তখন মাথায় থাকে, ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে, আচ্ছা কখনো হয়তো যাব বা যাওয়ার সুযোগ হবে, এটা মাথায় থাকে। তো 22-এ আমাদাবলাম ক্লাইম্ব করে, আপনার কাছে আমি ইন্টারভিউ দিয়েছি আমাদাবলাম ক্লাইম্ব করে, আমার মনে আছে। হ্যাঁ, তো এরপরে আসলে আমিও ভাবতে শুরু করলাম, এবং শুধু আমি না, আসলে আমাকে যারা চেনে বা যারা আমার সামর্থ্যে বিশ্বাস করে সবার এরপরে জিজ্ঞাসা করতে শুরু করলো যে মানে কবে এভারেস্টে কবে, এখন এখন হচ্ছে এটা হাই টাইম, ওয়াই নট এভারেস্ট এখন।
আমি 23-এর শুরু, তখন 22-এর শেষ থেকে ভাবতে শুরু করলাম যে আসলে এটা কবে নাগাদ করা আছে। তো ওই সময় আমার একটু একাডেমিক ব্যস্ততা ছিল, আমি যে মাস্টার্স করছিলাম পাবলিক হেলথে, ওইটা সেরে পরে আসলে যে টাইমটা আমি পেলাম সেটা আসলে প্রস্তুতি বা এবার স্পন্সর জোগাড় করা সব কিছু মিলে ফিজিবল ছিল না। তো এভারেস্টের ওই টাইমটায় আমি চলে গেলাম, মানে 23 সালের এপ্রিল মেতে হয়তো ভাবছিলাম যে এভারেস্ট অভিযানটা করব। ওইটা যখন হয়নি, পরে আমি সাইকেলে কাশ্মীর থেকে কন্যাকুমারী ওই রাইডে বেরিয়ে গেলাম। এরপরে ফিরে এসে কিন্তু আবার ঠিক ওটার মাথায় ঘুরছিল যে আসলে এখন উচিত যে আরেকটু নেক্সট লেভেলে যাওয়া। এবং 23-এর মাঝামাঝি থেকে আমি এবার পুরো দমে বলা যায় প্রস্তুতি শুরু করে দিলাম যে এভারেস্টের জন্য। কিন্তু ওই যে বলছিলাম যে একটু চ্যালেঞ্জিং বা নতুন কিছু করতে ভালো লাগে, তো এভারেস্ট আমার আগে আরও 5 জন ক্লাইম করেছে আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে। এবং 13-র পরে আবার একটা লম্বা গ্যাপও আছে। 2013 সালের পরে 24, আমি 24-এ ক্লাইম করলাম, প্রায় 11 বছরের একটা লম্বা গ্যাপ আছে। ইন বিটুইন আরেকজন একটা অভিযান করেছিল, এটা মেয়ে একটা অভিযান করেছিল 17 সালে, সেটা সাকসেসফুল হয়নি। তো একটা লম্বা গ্যাপ ছিল। তো আমি ভাবলাম যে আমি আমার নিজের সামর্থ্য সম্পর্কে জানি, আমার ডাউটস, লিমিটস, এগুলো সম্পর্কে আমার নিজের সম্পর্কে আমি খুব ভালো জানি যে কোনখানে আমাকে থামতে হবে, কোনখানে আমি যেতে পারবো, এইটুকু আমার নিজের সম্পর্কে এই আইডিয়াটুকু আছে। তো তখন ভাবলাম যে শুধু এভারেস্ট না, আরেকটু চ্যালেঞ্জিং কিছু করা যায় কিনা। তখন ভাবনা আসলো যে একসাথে এক রাস্তায় হ্যাঁ দুটো পর্বত তো, এবং একই সাথে এই ভাবনাটাও ছিল এভারেস্ট রিজিয়নে অভিযান আসলে একটু এক্সপেন্সিভ। জি অবশ্যই, রিজিয়নটাই আমি ভাবছিলাম যে লোডসের জন্য আমি যদি পরে আরেকবার যাই, ওই একই টাকা, হ্যাঁ অলমোস্ট একই টাকা হচ্ছে আমার খরচ হবে। তাহলে এটার একই সাথে দুটো কাজ হবে, আমি দুটো পর্বতে যাবারও সুযোগ হবে এবং খরচটা অনেক কমে আসবে। এই ব্যাপারটা মাথায় রেখে এবার প্রিপারেশন নিতে শুরু করলাম, এবং ফাইনালি তো 24-এর আসলে মে মাসে আমার প্ল্যান ছিল পরদিনই সাবমিট করার, কিন্তু ওই যে আমি একটা তুষার ঝড়ে পড়ে গেছিলাম সাবমিট থেকে নামার সময়, ওই জন্য 2.5 ঘন্টা ওই দিন সময় নষ্ট হয়ে ওই দিনটার ক্লাইম করা সম্ভব হয়নি। আর একদিন পরে আবার আমার সুযোগ হলো যে লোৎসেটাও ক্লাইম করার। তো এটা মানে এটা খুবই দারুণ একটা অনুভূতি। মানে লোৎসে আমার কাছে টেকনিক্যালি তো এভারেস্টের চেয়ে লোৎসে মোর টেকনিক্যাল। জি, এভারেস্টে ওই রকম খুব বেশি টেকনিক্যাল পোর্শন বলবো ওইরকম নেই। বড় চ্যালেঞ্জ খুম্বু আইসফল, সেটা তো ক্যাম্প 1-এ যাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। কিন্তু লোৎসের যে সামিট থেকে যে লোৎসের সামিট ক্যাম্প থেকে সামিট পর্যন্ত যে যাত্রাটা, সেটা পার্সোনালি আমি বলবো আমাকে খুব আনন্দ দিয়েছে যে ক্লাইম করার সময়। এবং এটা বেশি ভয়ঙ্কর ছিল এই জন্যে। হ্যাঁ মানে চ্যালেঞ্জটুকু, মানে পর্বত ইউজুয়ালি যেটা হয় যে যখন পর্বতে আরোহণ করা হচ্ছে তখন হলো তিন ওয়েতে ক্লাইম্ব হয়। একটা হলো রিজ, মানে আমরা যদি বলি গিরিশিরা, যেখানে দুইটা স্লোপ মিট করলো, সেখানে একটা রিজের মতো হলো, যে আমি যদি এখানে দেখাই একটা স্লোপ মিট করলো, এই রিজ দিয়ে ক্লাইম্ব হচ্ছে। আর একটা হলো ফেস দিয়ে ক্লাইম্ব হয়, এটা যদি সামিট হয় এটার এই অংশটা, এটা ফেস বলা হয়, ফেস দিয়ে সামিট হয়। তা আমার রিজ ক্লাইম্বিং অনেকবার করেছি, ফেস ক্লাইম্বিং আমি করেছি। লোৎসেতে আর একটা ইন্টারেস্টিং একটা অংশ ছিল, একটা এরকম ন্যারো গালির মতো একটা অংশ আছে, আমরা কুলোয়া বলি, ফ্রেঞ্চ ওয়ার্ড কুলিয়র বা কুলোয়া বলা হয়। আচ্ছা, এটা ফেসের মধ্যে একটা সংকীর্ণ খাতের মতো অংশ, ওইটা দিয়ে সব সময় পাথর আসতেছে বা বরফের একদম লার্জ চাঙ্ক স্নো এগুলো গড়িয়ে পড়ে, ওই কুলোয়া দিয়ে ক্লাইম্ব করা এটা আমার আগে কখনো হয়নি। তো এটার জন্য পার্সোনালি আমি নিজে হচ্ছে আমি খুব এক্সাইটেড ছিলাম যে কুলোয়া ক্লাইম্ব করবো, মানে জীবনে প্রথমবারের মতো। ওই কুলোয়া ক্লাইম্বটা আমি বলবো পার্সোনালি আমাকে অসম্ভব আনন্দ দিয়েছে। আর যেদিন ক্লাইম্ব করেছি বুদ্ধ পূর্ণিমা ছিল, বিশাল চাঁদ, পূর্ণিমা পেয়েছেন রাতে? হ্যাঁ একদম, মানে বুদ্ধ পূর্ণিমা আমার মনে আছে। যেহেতু আমরা রাতের বেলা সামিট পুশটা করি, তো রাতে ওয়েদার একটু স্টেবল থাকে, আবার সামিটে তো আর ক্যাম্প করে কেউ থাকে না, ফিরেও আসতে হয়, যেন রাতের বেলা যাত্রা শুরু করে। আমরা যেটা করেছিলাম যে আমরা এই জন্য খুব ভালো লুমেনের হেডল্যাম্প ইউজ করি, যেহেতু রাতে ক্লাইম্ব করছি, যে চারপাশটা দেখা যায় ভালো মতো। তো আমার মনে আছে এত ভালো চাঁদের আলো ছিল, এবং সেটা গ্লেশিয়ার বা আইসের ফিল্ডে পড়ার পর রিফ্লেক্ট করতেছিল। আমরা মানে বারে হচ্ছে আমি একটু সাধারণ দর্শকদের ইয়েতে বলি, সেটা হচ্ছে যে আমরা যে চাঁদ দেখি নিচে দাঁড়িয়ে বা সমতল থেকে একদম মাটি থেকে, সেই চাঁদ যে আমাদের মধ্যে যে মোহ জাগায়, যে আগ্রহ জাগায়, যে আমাদেরকে অন্য জগতে নিয়ে যায়, সেই চাঁদ যদি আমরা আসলে 24-25 হাজার বা 21 হাজার ফিট উপর থেকে দেখি, তাহলে ওই পূর্ণিমাটা আসলে কেমন আসলে?
হ্যাঁ, ওইটা মানে আমি বলবো যে এটা স্বর্গীয় এক্সপেরিয়েন্স, আচ্ছা, একদমই স্বর্গীয় না, এক্সপেরিয়েন্স। আপনি নিশ্চয়ই ভাগ্যবান যে এভারেস্টে লোৎসে ওই অভিযান সফলভাবে শেষ হলো এবং মনে হয় বাংলাদেশেও কেউ প্রথম অন্নপূর্ণা এক যে পাহাড়, যেটা বাংলাদেশের মানুষ কিন্তু অন্নপূর্ণা পাহাড় অনেকে পঞ্চগড়ে দেখতে যায়, ওই ওই পুরো ওই কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবে। দুঃখিত, কাঞ্চনজঙ্ঘা দেখতে যায়। এরপরে নেপালে হচ্ছে এই দুটো পাহাড়, নেপালে অন্নপূর্ণা দেখতে যায়। অন্নপূর্ণা একদম খুবই তো এই যে কাঞ্চনজঙ্ঘা এবং অন্নপূর্ণা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের অনেক আগ্রহ। একদম তো অনেকের কাছে ধর্মীয়ভাবে, অনেকের কাছে আসলে বই পড়ে বা বিভিন্নভাবে। তো অন্নপূর্ণাতে যখন আপনি উপরে উঠলেন সেটার একটু অভিজ্ঞতা বলেন। আচ্ছা, এক তো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমার খুব ফেভারিট মাউন্টেন, এক হলো বাঙালির মাউন্টেন। আসলে বাঙালির মাউন্টেন, এটা সে সত্যজিতের ছবিতে বলে আর অঞ্জন দত্তের গান মানে গানে বলি, বাঙালির একদম খুব কাছের মাউন্টেন, কখনো নিশ্চয় যাওয়ার সুযোগ হবে। আর অন্নপূর্ণা হচ্ছে বেছে নেওয়া শুধু এই টেকনিক্যালিটির জন্য, আমি বলবো টেকনিক্যাল আরোহণটার জন্য। আমি ওই যে বললাম একটু চ্যালেঞ্জিং কিছু করতে পছন্দ করি, তা আমার হাতে অনেক সুযোগ ছিল যে কোনো একটা মাউন্টেন বেছে নেওয়া, কারণ যে হিমালয়ে 2 সময় ক্লাইম্ব হয়, একটা হলো অটাম আর স্প্রিং। আমি ওই যে এই বছরই 25-এর স্প্রিংয়ে গেলাম, তখন অন্য অনেক অপশন আছে, যে আমি যদি মাকালু ক্লাইম্ব করতে চাইতাম সেটা করা যেত, বা প্রচুর অপশনস। ওইটা মানে আমার বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট, আর 10তম চূড়া হচ্ছে অন্নপূর্ণা। তো এভারেস্টে ওঠা কঠিন না অন্নপূর্ণা এই 10ম কাতারের 10 নম্বরে থাকা এতে কঠিন কেন? আচ্ছা, এক হলো যে টেকনিক্যাল আরোহণ, খুবই টেকনিক্যালি এবং খুব স্টিপ। আচ্ছা, খুব খাড়া, এবং এটা একটা বড় ব্যাপার। আর একই সাথে অন্নপূর্ণা খুবই ফ্যাটাল একটা মাউন্টেন, মানে ইট টুক মেনি লাইফস, অনেক অনেক বড় বড় পর্বতারোহীর মারা গেছে অন্নপূর্ণা উঠতে গিয়ে। যেমন মানে সময়ের অন্যতম সেরা মাউন্টেনিয়ার আমি যদি বলি যে ওই সময়টাই আনাতোলি বুকরেপ। আমরা সবাই 1996-এর এভারেস্টের দুর্ঘটনার কথা জানি, এরকম রব হল বা স্কট ফিশার, ওই সময় যাদের নামে দুনিয়া চমকে উঠতো, এরকম লোকজন এভারেস্টের মতো পর্বত, এবং লোকজন এভারেস্ট নামে একটা সিনেমা হয়েছে, বেশ কয়েকটা সিনেমা হয়েছে ওনাদেরকে নিয়ে, এবং যে বইটা ইনটু থিন এয়ার ক্রাকারের লেখা, জন ক্রাকার, মানে সব মিলিয়ে ওই ডিজাস্টারটা তো যারা একটু পর্বত নিয়ে, পর্বতারোহী বলবো না, পর্বত অনুরাগী বা পর্বত নিয়ে আগ্রহ আছে, সবার খুব প্রিয়। তো ওই সময় এভারেস্টে থাকা আনাতোলি বুকরেপ, তার কিছু হয়নি, ওই সময়টাই সে কিন্তু অক্সিজেন ছাড়া ক্লাইম্ব করেছে ওই ডিজাস্টারের সময়, এবং অনেককে সে রেস্কিউ করেছে। ওই বুকরেপ মারা গেছে অন্নপূর্ণায় পরের বছর। এতটা ভয়ঙ্কর, অন্নপূর্ণা ইজ মানে এটা ব্রুটাল একটা মাউন্টেন। আপনি আসতে যেতে লাশ দেখেননি? অন্নপূর্ণা না, অন্নপূর্ণার মতো, যেহেতু অন্নপূর্ণা একটু লেস ক্লাইম্বড এভারেস্টের তুলনায়। এভারেস্ট তো হচ্ছে যখন সিজন, যেহেতু এটা পৃথিবীর সর্বোচ্চ একদম পর্বতগুলোর শিরোমণি, সবার আগ্রহ থাকে এভারেস্ট নিয়ে। অন্য মাউন্টেনগুলোতে একটু কম, যে এখন আবার মানাসলু অটামে মানাসলু আবার অনেকে ক্লাইম্ব করতে যায়, কারণ অন্য অপশন কম এই টাইমটায়। কিন্তু অন্য মাউন্টেনগুলোর সাথে আমি যদি তুলনা করি, অন্নপূর্ণা একদমই হলো আসলে হয়তো খুব প্যাশনেট লোকজন যায়। না, বলছি আপনি উঠছেন পাহাড়ে, উঠতে নামতে আপনার পাশে ডেড বডি পড়ে আছে। না না, এটা কারণ অন্নপূর্ণা যে ওই যে খুব যে ক্লাইম্ব হয় না এটা। আপনি অন্য কোনো অভিযানেও এটা দেখেছেন? হ্যাঁ, এটা একদমই দেখেছি, এভারেস্টে দেখেছি। তখন আসলে কেমন লাগে এইরকম ধরনের, আপনি হাঁটছেন, উঠছেন, নামছেন, অক্সিজেন কম পাচ্ছেন, খুব চ্যালেঞ্জের মধ্যে আছেন, ভয়ঙ্কর একটা এর মধ্যে আছেন, অনুভূতির মধ্যে আছেন, এর পাশে আপনি দেখছেন যে না, আমার পাশে ডেড বডি পড়ে আছে। এইটা তো খুবই টেরিফাইং একটা অনুভূতি। পর্বতে আমি কখনো ভয় পাই না, কারণ পর্বতে ভয় পেলে তো চলবে না, কিন্তু তারপরও আমি ওই সময়কার একটা লাগে না যে একেবারে প্রথম দেখায় কেমন লাগে যে পাশে ডেড বডি পড়ে আছে। এটা খুব টেরিফাইং, এটা কারণ যে পর্বতে আমি পার্সোনালি মনে করি যেদিন থেকে আমি ভয় পেতে আরম্ভ করবো ওই দিন থেকে আমি পর্বতে যাব না। অন্য অনেক অ্যাডভেঞ্চার করার আছে, অনেক কিছু। আমি সাইকেল চালাতে পছন্দ করি, দৌড়াতে পছন্দ করি, কায়াক করতে পছন্দ, আমি সেগুলো করব। তো এখন যেটা মানে এইবার যেটা হলো এভারেস্ট অভিযানে, আমি যে ডেড বডিটা ফার্স্ট ট্যাকল করলাম ব্যালকনির একটু উপরে, ওকে আমি চিনতাম, এবং 4 দিন আগে মারা গেছে, এবং ওর বেস ক্যাম্পে ওর টেন্টে গিয়ে আমরা গল্প টল্প করেছি, এবং মাত্র 4 দিন আগে মারা গেছে। এবং দে ওয়ার ভেরি স্ট্রং মানে ক্লাইম্বার্স, 2 জন ছিলেন মঙ্গোলিয়ান। তার ডেড বডি দেখেছেন? ডেড বডি দেখেছি, এবং ওকে দেখে তখন এই যে আমি মনে হচ্ছে আমার পর্বতে আমি প্রথমবার ভয় পেলাম যে এরকম স্ট্রং একজন ক্লাইম্বার, এবং একই সাথে তো খুবই মোটিভেটেড, মানে এভারেস্টে যারা যাচ্ছে দে আর মানে ভেরি মোটিভেটেড, অবশ্যই খুবই ডেডিকেটেড, মোটিভেটেড, এরকম কারো একজনের এরকম পরিণতি
এবং ও ক্লাইম্বার হিসেবে খুবই স্ট্রং মানে ক্লাইম্বার, অনেকগুলা চ্যালেঞ্জিং বলবো মাউন্টেন ওর ঝুলিতে আছে ইতিমধ্যে। তো ওর এরকম পরিণতি দেখা তখন মনে হচ্ছে পর্বতে না, মানে ইট উইল টেস্ট এভরিবডি একদম। এরপরে যেতে আরও কয়েকটা ডেড বডি দেখেছি। তো আপনার আসলে অনেকগুলো অভিযান, সবচেয়ে স্মরণীয় কোনো ইয়ে আছে যে না আমি সবচেয়ে বিপদে পড়েছি এখানে এবং আমার কাছে মনে হচ্ছিল যে না আমি আসলে এই দুনিয়ায় নেই বা কোনো কিছু একটা হয়ে যেতে পারে, এরকম কোনো সময় কি হয়েছে আপনার? এরকম কোনো সময় এসেছে? আচ্ছা, এটা যদি বলি খুব কঠিন অংশ হলো অন্নপূর্ণা অভিযানে এইবার। আচ্ছা, আর সামিট পুশ যেটা হয় যে একদম চূড়ার উদ্দেশ্যে রওনা হয়, তো ৮,০০০ মিটার পর্বতগুলোতে মূলত দেখা যায় 4টা ক্যাম্প থাকে বেস ক্যাম্পের পরে, 1 2 3 4, এভারেস্টে সেম 4টা, জি, লোৎসে তো সেম। অন্নপূর্ণায় 4টা ক্যাম্প হতো এক সময়, তো রিসেন্ট টাইমসে 3টা করেছে। 3টা। 4 নম্বর ক্যাম্পে থাকে কিছু লোকজন হয়তো যারা অনেক স্লো, 4 নম্বর ক্যাম্পে হয় সব সময় প্রচুর পরিমাণে উপর থেকে রকফল হয়। ওটা আপনি মানে ওই জায়গায় থাকা মানে আসলে একদম মানে মৃত্যুর কাছে হচ্ছে নিজেকে সঁপে দেওয়ার মতো আসলে একদম। তো আমি ওটার একদমই ইচ্ছে ছিল না, আর বেশিরভাগ লোকজন তাই করে যে ক্যাম্প 3 থেকে এখন মুভ করে। তো ক্যাম্প 3-র উচ্চতা কিন্তু খুব বেশি না আসলে, 6,400 মিটার, আর অন্নপূর্ণার হাইট 8,091, প্রায় 8,100 মিটার, তো 1,700 মিটার অনেক দূরত্ব। হ্যাঁ ক্লাইম্ব, এটা অনেক লম্বা ক্লাইম্ব। এবং যখন ক্লাইম্ব করতে শুরু করলাম আগে, মানে আমরা আগের দিয়ে আমরা মনে আছে আমার 6 তারিখ বিকাল 4টায় শুরু করলাম, ক্লাইম্ব করতে শুরু করলাম। এবং আমি পরের দিন যখন আবার ক্যাম্প 3-তে ফিরেছি, পরের দিন সন্ধ্যা 6টা, 26 ঘন্টা এবং 1,700 মিটার ক্লাইম্ব করতে হয়েছে, 1,700 মিটার ফিরতে হয়েছে। এবং এই জায়গায় অসংখ্য ক্রেভাস আছে, মানে আমরা যেটা তুষারের ফাটল বলি। তো এটার একটা জায়গায় আমি খুব ভয় পেলাম, আমি নিজের মতো করে নামছি র্যাপল করে। নামতে গিয়ে আমি দেখছিলাম যে রোপটা আসলে ফল লাইন, মানে যে বরাবর রোপটা পড়ার কথা স্ট্রেট, ওই বরাবর না একটু পেঁচিয়ে পেঁচিয়ে গেছে। আমি বললাম কোনো একটা নিশ্চয়ই মুশকিল আছে। তো জোরে নামতে গিয়ে একটা সময় আবিষ্কার করলাম আমি একদম ক্রেভাসের এজে দাঁড়িয়ে আছি। ওই ক্রেভাসটাকে এড়ানোর জন্যই, মানে খাদের কিনারায় একদম একদম খাদের কিনারায়। এবং এই খাদের কিনারায় একজন এরকম র্যাপল করার সময় একজন পড়েছিল, ইন্ডিয়ান একটা ছেলে, অনুরাগ মালো বলে, বছর 2 আগে। এবং ও 3 দিন ওই ক্রেভাসে বেঁচে ছিল। ওর যে বেঁচে ফেরাটা এটা অলমোস্ট অলৌকিক। এবং ও অনেক দিন হসপিটালে ছিল, ওর হাত পা মানে বেশিরভাগ মুখের নাকের অংশ অন্য জায়গা থেকে স্কিন গ্রাফট করে ওকে বাঁচিয়ে তোলা হয়েছে। এবং ও নতুন করে কথা বলা শিখেছে, নতুন করে হাঁটতে শিখেছে এরপরে যখন ও ফাইনালি ওর বাড়িতে ফেরে আর কি। তো অন্নপূর্ণায় গিয়ে আপনার আসলে সেই অভিজ্ঞতা হলো? আর এটা হলো যে খুবই টেরিফাইং একটা অনুভূতি। এবং আমার একসময় মনে হচ্ছিল যে এটা কখনো কখনো তো মানে শেষ হবে। সামিটের দিকে যখন যাচ্ছিলাম আমি, এরকম লম্বা হলে তখন মানে অনেকক্ষণ ধরে হাঁটতে হচ্ছে বা জার্নিটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি নিজেকেই নিজে বলি দিস টু শ্যাল পাস, এক সময় না এক সময় তো শেষ হবে। আমি যখন দড়িতে জুমারটা লাগাই তখন আমি ভাবি যে এটা শেষ প্রান্ত আমাকে দেখতে হবে। তো ওইটাও মানে এক সময় নিজের মধ্যেই ওই ইমপেশেন্সটা শুরু করলো যে আর কত, আর পারা যাচ্ছে না, আর কত, শেষ হচ্ছে না কেন। একদমই। আমরা জেনেছি যে আপনি সম্প্রতি বা এই অনেকগুলো সফল অভিযানের পরে মানাসালে অভিযানে যাচ্ছেন। এটা হচ্ছে 2025-এর সেপ্টেম্বরের শুরু। একদম। তো এই সেপ্টেম্বরের মাঝামাঝিতে আপনি মানাসালুতে যাচ্ছেন। সেই অভিযান নিয়ে একটু আপনি কবে যাচ্ছেন এবং কবে ফিরবেন, মানে আনুমানিক কতদিনের একটা অভিযান হতে চলেছে? এটা মাসখানেকের অভিযান, প্রায় মাসখানেক। তো সেপ্টেম্বরের 3য় বা 4র্থ সপ্তাহে হচ্ছে ইউজুয়ালি মানাস টু ক্লাইম্ব হয় ওই সময়টা। আর মানাস টু 8ম সর্বোচ্চ পর্বত, কিন্তু বলা হয়ে থাকে যে পৃথিবীতে 14টা 8,000 মিটারের মধ্যে মানাস টু টেকনিক্যালি অনেক বেশি টাফ না। আচ্ছা, সবচেয়ে ইজিয়েস্ট 2-3টা নাম করলে মানাস টু থাকবে, চোয়ু, মানাস টু, এগুলার নাম বলা যায় আর কি। তবে আবার এটা মানে হ্যাভিং সেড দ্যাট যে নির্দিষ্ট দিনে যে কোনো মাউন্টেন খুব খারাপ, অনেক ছোট পাহাড়, ছোট পর্বত অনেক ভয়ঙ্কর। অনেকে আছে না যে পাসে মারা গেছে, ট্র্যাক করতে গিয়ে মারা গেছে আসলে নির্দিষ্ট একটা দিনে। তো এটা আমরা একটু শেষ করতে চাই বাবর আলী, আসলে অনেক খুব আরও কথা বলতে পারলে ভালো হতো। একটু যদি একেবারে ছোট করে ধরেন আপনার এরকম এই যে দুঃসাহসিক একটা জীবন, দুঃসাহসিক একটা জগৎ, কেউ যদি এই জগতে আসতে চায় তার জন্য একেবারে সাদামাটাভাবে কী পরামর্শ দেবেন?
যদি বিশেষ করে কেউ পাহাড়ে উঠতে চায়, ওকে এই যে এক দেশ থেকে আরেক দেশে সাইকেল চালিয়ে যেতে চায়, Okay. সারা দেশ হেঁটে হেঁটে ইয়ে করতে চায়, এক্সপ্লোর করতে চায় বা আবিষ্কার করতে চায়, তাহলে কি বলবেন তাদেরকে? ওকে, ওভারঅল অ্যাডভেঞ্চার নিয়ে আমি বলবো, যদি বলতে বলা হয় তাহলে সেক্ষেত্রে বলবো যে সবচেয়ে মূল ড্রাইভিং ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে বিস্মিত হওয়ার ক্ষমতাটা থাকতে হবে। এইটা মূল ড্রাইভিং ফ্যাক্টর। এখন আমরা আসলে ডেইলি লাইফে এত এঙ্গেজ থাকি, আমাদের ওই বিস্মিত হওয়ার ছোট্ট জিনিস দেখে বিস্মিত হওয়ার ক্ষমতা এটাই অনেকটা নাই হয়ে গেছে। কমে গেছে। তো এই জিনিসটা থাকলে সহজ অনেক কিছু। আর এছাড়া যদি এবার আসলে পর্বতারোহণ করতে চাই, একটু বড় মাউন্টেনগুলোতে যেতে চাই, সেক্ষেত্রে মানে মাউন্টেনিয়ারিং বা পর্বতারোহণের ইংরেজি মাউন্টেনিয়ারিং এম দিয়ে শুরু হয়, আর 3টা এম লাগে। তো সেগুলোর মিশেল ঠিকঠাক করতে হবে। সবার আগে ডেফিনেটলি লাগে হচ্ছে মাইন্ডসেট। ওই মাইন্ডসেটটুকু থাকা, এবং শুধু মাইন্ডসেট থাকলে তো হবে না, মাইন্ডসেটটাকে, হ্যাঁ সক্ষমতা। এক্স্যাক্টলি, ওইটাকে মানে ডিসিপ্লিনড একটা ওয়েতে Life. লাইফটা লিড করতে হবে। ওই তাহলে ওই ডিসিপ্লিনটাই আপনার মাইন্ডসেটটাকে ফুয়েল করবে আসলে। মাইন্ডসেট, এরপরে আরেকটা এম থাকে মাসল। মাসল বলতে আসলে মাচো না, এন্ডুরেন্স যেটা বলা হয়, যে দম, সেটা। আর লাস্টলি মানি। আমাদের মতো আসলে দেশে সেটা পর্বত, অবশ্যই। হ্যাঁ মানে যে কোনো একটা পর্বত অভিযানের চেয়ে পর্বত অভিযানের টাকা জোগাড় করা অনেকাংশেই সবচেয়ে চ্যালেঞ্জিং। কষ্টের। তো এই 3টা জিনিসের মিশেল যদি কেউ ঠিকঠাকভাবে করতে পারে, তাহলে পর্বত অভিযান করা সহজ হবে। অনেক ধন্যবাদ বাবর, আসলে অনেকক্ষণ সময় দিয়েছেন আপনি আমাদেরকে। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ আপনাকে আসলে পেয়ে। অনেক ধন্যবাদ স্টার পডকাস্টকে।